জন ডেলনিউইস যে বক্তব্যটি রেখেছেন সেখানে পরিষ্কার বলেছেন যে 111 ব্যর্থ হয়েছে, রিফর্ম সম্পন্ন করতে পারেনি। এইবার আমরা যাতে ব্যর্থ হওয়াটা অ্যাফোর্ড করতে না হয় আমাদের, আমরা যাতে এবার রিফর্ম গুলো করে ফেলতে পারি। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই প্রত্যাশাটা তারা ব্যক্ত করছে। এই যে হাইপার অ্যাক্টিভ হাই কমিশনার কেন এই হাইপার অ্যাক্টিভিজম দেখাচ্ছেন? কারণ তিনি আদিষ্ট হয়েছেন যে কোনো ভাবে হোক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় বাংলাদেশ হচ্ছে হারিয়ে যাওয়া ভাই। সেই হারিয়ে যাওয়া ভাইকে যত বেশি পরিমাণে আলিঙ্গন পাশে আবদ্ধ করা যায় তত ভালো, টু ক্যাচ আপ। আমি আপনার এই শোতে এবং এলসওয়্যার বলেছি, নির্বাচনটা হয়ে এখন বাংলাদেশে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমের। আমাদের শ্রদ্ধেয় লার্নেড অ্যাডভোকেট মহসিন রশিদ পরিষ্কার বুঝতে পারবেন আমার ধারণা, আমি যা বলবার চেষ্টা করছি। চেজিং দ্য চিমেরা অর্থাৎ মরিচিকার পেছনে ছোটা। মরুভূমিতে যে বিভ্রম হয়, আপনি যতই কাছে যাবেন মনে হবে ওটা আরো দূরে চলে যাচ্ছে। এখন নির্বাচনটা হয়ে দাঁড়িয়েছে এরকম কদিন পরে যদি শোনেন যে নির্বাচন হতে পারে 2041-এ, যেই সময় শেখ হাসিনা মনে করেছিলেন যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন, সে পর্যন্ত চলে যেতে পারে বিষয়টা। এখন আমি কেন বলছি কথাটা, এখন ওই যে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে বলেছিলেন যে 2029 পর্যন্ত আমরা লেজিটিমেটলি থাকতে পারি, এক। দ্বিতীয়ত, সুনির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তৃতীয়ত, আপনার কোন ধরনের নির্বাচন হবে, এটা জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন, রেফারেন্ডাম বা প্লেবিসাইট, না আপনার সাধারণ সংসদের নির্বাচন বা সাধারণ নির্বাচন, সেটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হতে পারে। খেয়াল করেন, এখন জুন মাসে গিয়ে যদি বলা হয় যে আমরা এখন গণভোট করবো, এটাও তো এক ধরনের নির্বাচন, তাই না? তো ফলে তখন কিন্তু কেউ বলতে পারবেন না যে তিনি মিথ্যা কথা বলছেন বা জাতির সঙ্গে প্রতারণা করছেন। সেই বিষয়টাও কিন্তু চলে আসতে পারে ফোরফ্রন্টে। 1, 2, 3। চতুর্থত যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের আশিক চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রীর মর্যাদায় নিযুক্ত তরুণ তুর্কি, তিনি যে ইনভেস্টর্স কনফারেন্স হয়ে গেল, সেখানে যারা সম্ভাব্য ইনভেস্টর তাদের সামনে কিন্তু যে রূপরেখাটা তুলে ধরেছেন 2035-এর, এখন 29-এ গিয়ে 35 বললে কাছে মনে হবে। মানে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড যে বিষয়টা আছে, ধাপে ধাপে তারা কিন্তু 41 পর্যন্ত গিয়ে যদি উপনীত হন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর যে প্রশ্নটা আসছে সেটা আপনার আমাদের যে তিনজন ব্যক্তি নর্থ আটলান্টিক রিজিয়নের থেকে এই সফল বিপ্লব সম্পন্ন করার কুশলভ হিসেবে কাজ করেছেন, প্রফেসর আলী রিয়াজ, মাইলাম, জন ডেলনিউইস আর প্রফেসর আলী রিয়াজ তো ইতিমধ্যে এখানে মোতায়েন আছে, এবং প্রায় 3টি ইন্টারাকশনে আমার সঙ্গে তাদের দেখা হয়েছে, এবং 3 জায়গায় প্রফেসর আলী রিয়াজও উপস্থিত ছিলেন, বা অন্তত 2টি জায়গায় উপস্থিত ছিলেন, এবং তিনি অনেক সময় ব্যাক সিটে বা দ্বিতীয় সারিতে বসেছেন। আর জন ডেলনিউইস যে বক্তব্যটি রেখেছেন সেখানে পরিষ্কার বলেছেন যে 111 ব্যর্থ হয়েছে, রিফর্ম সম্পন্ন করতে পারেনি। এইবার আমরা যাতে ব্যর্থ হওয়াটা অ্যাফোর্ড করতে না হয় আমাদের, আমরা যাতে এবার রিফর্ম গুলো করে ফেলতে পারি। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই প্রত্যাশাটা তারা ব্যক্ত করছে, এবং আপনার এই যে প্রত্যাশাটা, সেটি খেয়াল করে দেখেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দুধে মানুষ, তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। আর পাকিস্তানের সঙ্গে যে বিষয়টা, সেটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে দেখার সুযোগ নেই। আপনার ইমিডিয়েট পাস্ট হাই কমিশন অফ পাকিস্তান, তার সঙ্গে আমার একটা বৈঠক হয়েছে। তিনি দায়িত্ব শেষ করবার আগে তার বাসভবনে আমাদের নৌবাহিনী যে সদর দপ্তর আছে ঢাকায়, তার পেছনে
বা পূর্ব দিকে। সেখানে তিনি তার যে ল্যামেন্টেশনটা জানাচ্ছিলেন যে শেখ হাসিনাকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না, তিনি তার যিনি রিলিভার আসবে হাই কমিশনার হিসেবে তার জন্য এগ্রিমোটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এগ্রিমো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিলিভার আসতে পারছে, আর রিলিভার না আসলে উনিও যেতে পারছেন না, ওনার টেনিওর কিন্তু শেষ। এবং এই পুরো বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পন্ন হয়েছে এই সরকার আসার পরে। নতুন হাই কমিশনার আমরা পেয়েছি এবং তিনি হাইপার অ্যাক্টিভ। সেই রংপুরে আমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি হাজির হয়েছেন এবং কোনো জায়গায় বাদ নেই, চষে বেড়াচ্ছেন সারা দেশ। আর এই যে হাইপার অ্যাক্টিভ হাই কমিশনার কেন এই হাইপার অ্যাক্টিভিজম দেখাচ্ছেন? কারণ তিনি আদিষ্ট হয়েছেন যে যে কোনো ভাবে হোক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় বাংলাদেশ হচ্ছে হারিয়ে যাওয়া ভাই। সেই হারিয়ে যাওয়া ভাইকে যত বেশি পরিমাণে আলিঙ্গন পাশে আবদ্ধ করা যায় তত ভালো, টু ক্যাচ আপ। যেই মিসড অপরচুনিটিটা আমরা সেই ৭৫-এর আগে থেকে মানে ৭১ থেকে এ পর্যন্ত যেই অবস্থাটা তৈরি হয়েছে, শেখ হাসিনার প্রচন্ড প্রেশার ক্রিয়েট করা হয়েছিল তার দলের পক্ষ থেকে, তারপরে যারা ঘাতক নির্মূল কমিটি ধরনের প্ল্যাটফর্মে ছিলেন তাদের পক্ষ থেকে, যাতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেলা হয়। খেয়াল করে দেখেন আমাদের দুই মন্ত্রণালয় দ্বারা পরিচালিত, যৌথভাবে পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে দেখভাল করে, সেখানে একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন ইরফান রাজা, একজন পাকিস্তানি কূটনীতিক। তাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল এবং পরে পার্সন নন গ্রাটা করে দেশে বাইরে পাঠিয়ে দেওয়া, স্বদেশে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এই ধরনের ইনসিডেন্ট গুলো আপনার কিসের পরিচয় বহন করত, সেই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করে দেখা দরকার। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে মানে লাভ হেট রিলেশনের মতো বিষয়টা সেই জায়গায় এসে পৌঁছেছে। পাকিস্তান কমনওয়েলথভুক্ত একটি দেশ, ভারত কমনওয়েলথভুক্ত একটি দেশ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিন দেশই ব্রিটিশ রাজের অধীনে ছিল। আমাদের একটা কমন ল হেরিটেজ আছে। ভারত নিকট প্রতিবেশী, পাকিস্তান দূর প্রতিবেশী। আবার পাকিস্তানের সঙ্গে আমরা 23 থেকে 24 বছর একসঙ্গে ঘর সংসার করেছি। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পেছনে যেই দলটি কাজ করেছে এটা মহসিন ভাইয়ের দল, অর্থাৎ মুসলিম লীগ। এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়, লাহোরে নয়, আপনার 1906 সনে। এবং এই মুসলিম লীগের পক্ষ থেকে পাকিস্তান রাষ্ট্র কায়েমের মূল দাবিদার ছিল কিন্তু তৎকালীন মাশরেকে পাকিস্তানের লোকজন। এই বিষয়গুলো কিন্তু ইতিহাসের অংশ। তো সব মিলিয়ে এটা একটা জটিল কেমিস্ট্রি। আপনি সরল কোনো অঙ্ক খুঁজে বের করলে সফলকাম হবেন এমন আমি মনে করি না। ধন্যবাদ।